আচ্ছা, আমাদের তাহলে আজকে আলোচনার বিষয় কি? কন্টেন্ট অ্যান্ড কপিরাইটিং। দেখেন, আমরা সবাই এআই দিয়ে কন্টেন্ট রাইট কিভাবে করে সবাই জানি। এআই কে গিয়ে একটা কমান্ড দিব, সে আমাকে এক ক্লিকে কি করবে? কন্টেন্ট লিখে দিবে। আমি একটু বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করছি। ভূমিকা নিচ্ছি নাকি ভূমিকা বাদ দিয়ে দেব? তাহলে এআই আমাকে কি করবে? একটা তার মনের মতো করে লিখে দিবে। কিন্তু আপনি কি জানেন যে এই এআই কন্টেন্ট দিয়ে যদি আমরা কোনো কাজ করি, সেটাতে কি কি অসুবিধার আমাদের সম্মুখীন হতে হবে? প্রথম যেটা অসুবিধার সম্মুখীন হতে হবে, এসইও ফ্রেন্ডলি হবে না। কেন এসইও ফ্রেন্ডলি হবে না? এটা একদম আমার শেষ পর্যন্ত যদি আমি কভার করতে পারি, তখন এটার অ্যান্সার পাবেন। দ্বিতীয় হচ্ছে, একটা মেশিনকে আমি যতই প্রম্পট দেই না কেন যে আপনি হিউম্যান টাচ দিবেন, হিউম্যান টাচ দিবেন, সে হিউম্যান টাচ কিন্তু দিতে পারবে না। আপনার যেরকম আবেগ আছে, ইমোশন আছে, ফিলিংস আছে, মেশিনের কিন্তু ওই ধরনের নাই। সে কিছুটা অ্যাজাম করতে পারে ঠিক, কিন্তু সে প্রপার এক্সিকিউশন মানুষের মতন করতে কখনোই পারবে না। আমি আরেকটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। আমাদের দেশে দুই ধরনের কাঁথা পাওয়া যায়। আমি কি একটু উদাহরণ দিয়ে বলবো নাকি ডাইরেক্ট চালিয়ে দেবো? একটা হচ্ছে নকশি কাঁথা, আর একটা হচ্ছে এমব্রয়ডারি কাঁথা। এমব্রয়ডারি কি দিয়ে? মেশিন দিয়ে, হাত টান দিয়ে সেলাই করা। আর নকশি কাঁথা, এই দুইটার ভিতরে দাম কোনটা বেশি? কেন বেশি? এই এক্স্যাক্টলি কন্টেন্ট কপিরাইটিং এর ভিতরে এআই আর হিউম্যান টাচ আকাশ পাতাল পার্থক্য। এতটুকু ক্লিয়ার আপনারা বুঝতে পারছেন? একটা জিনিস ম্যানুয়াল করা আর একটা জিনিস রোবট করা, এখনো এই পার্থক্যটা আছে। কথা বুঝতে পারছেন? আমি যদি আপনাদেরকে এবার একটু আমরা দেখেন, আমি এটা দেখানোর জন্য আপনাদের আমি একটা ফাইবারে নিয়ে যাই। ফাইবারে গিয়ে আমি যদি লিখি আচ্ছা দেখেন, আমি যদি এই ফাইবারকে বলি এআই কন্টেন্ট রাইট, দেখি আমাকে কি বলে। এই একটা লোক সার্ভিস দিচ্ছে, দেখেন, আই উইল রাইট অরিজিনাল কন্টেন্ট উইদাউট এআই। হ্যাঁ আছে। আবার এখানে এরকম সার্ভিস আমি পাইছি, দেখেন, এখানে একটা দেখেন, কেউ বলতেছে আই উইল ডু এসইও আর্টিকেল, ব্লগ পোস্ট কন্টেন্ট উইথ জিরো এআই। এগুলো দেখে আপনি কি উপলব্ধি করতেছেন বলেন তো? রাইট। এরপরে দেখেন, আই উইল রাইট এআই কন্টেন্ট অফ উইথ নিউরন রাইটার, মানে কি জানেন? এই এআই দিয়েই লিখবে, বাট সে নিউরোলজি থিঙ্কিং করে সেটাকে রিরাইট করবে।
হিউম্যান টাচ দিবে, মেশিনের মাধ্যমে না। এখানে একটা দেখেন, আই উইল কনভার্ট ইউর এআই কন্টেন্ট ইনটু হিউম্যান রাইটিং। হ্যাঁ, তাহলে আমরা কি বুঝতেছি বলেন তো? গিগগুলো দেখে আমার যেটা আইডিয়া হলো যে এআই কন্টেন্টের চাইতে ম্যানুয়াল কন্টেন্ট রাইটিং এর নাকি কম? দেখছেন, নন এআই সে আগেই বলে দিছে ভাই আমি কোনো এআই দিয়ে লিখবো না, কারণ এআই দিয়ে লেখা মানে সেখানে অনেক গ্যাপ থেকে যাবে। আমরা এখন এবার একটা জিনিস বুঝতে হবে, আমরা যে এই যে কন্টেন্ট বা কপিটা লিখব, কার জন্য লিখব? ক্লায়েন্ট কেন লেখাচ্ছে আমাকে? কি ওয়েবসাইট র্যাঙ্ক হতে পারে, অথবা তার কোনো একটা পোস্টের এঙ্গেজমেন্ট হতে পারে। টাইপ হচ্ছে দুইটা, ঠিক আছে? এখন এই যে সে ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করাবে বা কোনো একটা পোস্টে এঙ্গেজ করাবে, তার পিছনে উদ্দেশ্য কি? মূলত তার ওই কন্টেন্টটা রিড করে বা ভিজুয়ালাইজ করে, বা কপিটা রিড করে ভিজুয়ালাইজ করে কোনো একজন তার টার্গেটেড অডিয়েন্স বা কাস্টমার জন্য স্যাটিসফাইড হয়, এটাই তো উদ্দেশ্য। নাকি নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? না, আরো একটা উদ্দেশ্য আছে। হ্যাঁ, মূলত কন্টেন্ট রাইট করা বা কপিরাইট করার উদ্দেশ্য পারপাস দুইটা। কয়টা? একটা হচ্ছে হিউম্যান স্যাটিসফ্যাকশন, আর একটা হচ্ছে অ্যালগোরিদম স্যাটিসফ্যাকশন বা বট স্যাটিসফ্যাকশন। হিউম্যান স্যাটিসফ্যাকশনটা বুঝছি, কিন্তু অ্যালগোরিদম আর বটের স্যাটিসফ্যাকশন কি? ওইটা না, আমাদের এই লেখার মাধ্যমে আমাদের দুইটা পার্টিকে খুশি রাখতে হবে। এক পক্ষ হচ্ছে হিউম্যান, যে আমার এই কন্টেন্টটা রিড করে স্যাটিসফাইড হবে। সেকেন্ড হচ্ছে অ্যালগোরিদম। অ্যালগোরিদম মানে ওই লেখাটাকে এমনভাবে ডিজাইন করতে হবে যেন, আমি যদি পার্টিকুলারলি বলি, গুগলের যে রেকমেন্ডেশন আছে যে তুমি এই এই অ্যাক্টিভিটি গুলো যদি তোমার লেখার ভিতরে রাখো, তাহলে কেবল আমার যে গাইডলাইন আছে সেটা কি হবে, তুমি পূরণ করতে পারবে। হ্যাঁ, সেগুলো দেখাবো, গাইডলাইন গুলো কি। তাহলে এআই দিয়ে আমি ধরে নিলাম যে এআই হচ্ছে আপনাকে অ্যালগোরিদম ফ্রেন্ডলি করে দিল, কিন্তু সে কি হিউম্যান ইমোশন ফ্রেন্ডলি করতে পারবে? আমি যদি আপনাদেরকে একটা উদাহরণ দেই তাহলে আরো সহজে বুঝতে পারবেন। আমাদের দেশে যদি বলা হয় একজন রাইটার, ভালো রাইটার, নাম বলেন, আপনারা কাকে বলবেন? হুমায়ুন আহমেদের নাম এক কথায় বলে দিবেন। বাংলাদেশের সবচাইতে সেরা লেখক। এই হুমায়ুন আহমেদকে যদি আপনি অ্যালগোরিদমের ভাষায়, এসইওর ভাষায় এবার যদি নিয়ে আসেন, সে কি একজন এসইও কন্টেন্ট রাইটার?
উনি যতটা না একজন হিউম্যান টাচ দিয়ে লিখে সফল, এসইও দিয়ে সেই তার এগেনস্টে কিছুই না। তাহলে আমরা এইখান থেকে কি বুঝতেছি যে আমাদের কন্টেন্ট অথবা কপিটাকে হইতে হবে এসইও ফ্রেন্ডলি এবং হিউম্যান ইন্টারঅ্যাক্টিভ। এই কারণে দেখবেন এইখানে অনেকে যারা যারা দিছে, অনেকে বলছে যে আই উইল বি ইয়োর এসইও কন্টেন্ট রাইটার। এই যে দেখেন, আই উইল প্রোভাইড এআই কন্টেন্ট রাইটিং, এসইও, আর্টিকেল রাইটিং, হিউম্যান দিয়ে। তাহলে এখানে আমরা দেখেন, এখান থেকে আমরা বুঝে নিতে পারতেছি যেখানে হিউম্যান, এসইও, উইদাউট এআই, এইগুলো নিয়েই মোটামুটি কি হচ্ছে, আলোচনা হচ্ছে, তাই না? আমার কথা বুঝতে পারছেন? এই যে এই ফাইবারের গিগে এসে আমরা কি দেখতে পাচ্ছি, এগুলোই ঘুরে ফিরে দেখতে পাচ্ছি, তাই না? যে কেউ বলতেছে যে আমি আপনাকে উইদাউট এআই করে দিব, কেউ বলতেছে হ্যাঁ এআই দিয়ে করে দিলেও হিউম্যান টাচ লাগিয়ে দেবো, কেউ বলতেছে যে আমার কন্টেন্টটা এসইও অপটিমাইজ হবে, কেউ বলতেছে আমার এসইওটা হিউম্যান কানেক্টিভ মানে ইন্টারেক্টিভ হবে। কথা ঠিক কিনা? তাহলে এখন আমাদেরকে এবার দেখতে হবে যে তাহলে আমাদের এই কন্টেন্টের ভিতরে আমরা কোন কোন জিনিসগুলোকে যদি প্রাধান্য দেই তাহলে আমাদের ওই দুইটা পারপাসই কমপ্লিট হবে। তাহলে এবার আমি শুরুতেই দেখেন লিখে দিয়েছি কন্টেন্ট অ্যান্ড কপিরাইটিং। এখন বিষয় হচ্ছে যে কন্টেন্ট রাইটিং কি অ্যান্ড কপিরাইটিং কি। কপিরাইট বলতে অনেকে বুঝে যে হচ্ছে নকল করা, না, এখানে বানানের পার্থক্য আছে, যেটা হচ্ছে COPIRIGHT হলে ডুপ্লিকেট, আর দেখেন এখানে WRIT তার মানে লেখা জাতীয়, টেক্সট জাতীয় কোনো কিছু। কেমন? এখন আপনারা হয়তো এর আগে এআই দিয়ে কন্টেন্ট রাইট শিখছেন, বাট কপিরাইট শেখেন না, তাই না? তাহলে আমি আগে কোনটা দিয়ে বলি, আমি হচ্ছে আপনাদের দুইটাই বলি, সাইড বাই সাইড ডিফারেন্টটা বুঝাই। মূলত কন্টেন্ট হলো আমাদের নিজস্ব বা ক্লায়েন্টের যে ওয়েবসাইটগুলো থাকে, সেই ওয়েবসাইটে আমরা কোনো পোস্ট আকারে যদি কোনো ইনফরমেশন দেই, আমরা যদি সেখানে কোনো এডুকেশনাল কোনো কন্টেন্ট দেই, ঠিক আছে, ইনস্ট্রাকশন জাতীয় কোনো কন্টেন্ট দেই, সেটাকে বলা হয় কন্টেন্ট রাইটিং। মানে এর ব্যাপ্তি বিস্তৃত হলো অনেক বেশি। একটা কন্টেন্ট রাইট করতে গেলে মিনিমাম সেখানে 1000 ওয়ার্ডের একটা ব্যাপার স্যাপার থাকে মিনিমাম, মোর দেন কত হবে সেটা পরে। অন দ্য আদার হ্যান্ড একটা কপিরাইট কিন্তু অত বেশি ভলিউম বেসড না। একটা কপিরাইটিং অল্প ওয়ার্ডের ভিতরে, একটা আপনি সর্বোচ্চ অনেক সময় দেখা গেছে যে 160 ক্যারেক্টারের ভিতরে আপনার কপিরাইটিং শেষ। মানে কপিরাইটিং জিনিসটা হলো ছোট, এর আকারে সাইজে ছোট হয়, আর কন্টেন্ট রাইট অনেক বিস্তৃত হয়, বিশাল হয়। প্রাথমিক পার্থক্য বোঝা গেছে? আরো দেখেন, আরো যদি পার্থক্য বলি, ধরেন আমি একটা ওয়েবসাইটে আসলাম, মনে করেন diptishop.com। দেখেন এই ওয়েবসাইটে দেখেন এইখানে একটা লেখা নাই যে শ্রেষ্ঠ মানের পণ্য, খাঁটি প্রাকৃতিক মধু মানেই দীপ্তি শাকের
সাপের প্রাকৃতিক মধু। এই যে 2 লাইন লেখা দেখতেছেন বা 2.5 লাইন লেখা দেখতেছেন, এইটা হলো না, এইটাই হচ্ছে কপিরাইটিং এর কাজ। এখন আপনাদের একটা প্রশ্ন আসতে পারে, স্যার এই 2 লাইন লেখা এইটা কোনো কাজ হইল? এইবার আপনাদেরকে একটা জিনিস দেখায়, দেখেন এই ফাইবারে আমি যদি যাই, তাহলে এটার আমি কিন্তু সময় নিচ্ছি বিষয়গুলো ক্লিয়ার করার জন্য, ক্লিয়ারলি আপনাকে বিরক্ত হচ্ছেন না তো, নাকি শর্টকাটে বুঝিয়ে দেবো? দেখেন, যেহেতু আপনাদের কপিরাইটিং সম্পর্কে আপনাদের কোনো ধারণা ছিল না, একটু ধারণা দেই। এই যে দেখেন এই ভদ্রলেখাকে আমি অনেকদিন ধরে দেখতেছি, এর একটু এটা আমরা ফলো করি। এই ভদ্রলোক তার বেসিক প্যাকেজ, এই ফাইবারের এই জিনিসটা বোঝেন তো নাকি? এটা কিন্তু গিগ, হ্যাঁ, আই উইল ডেলিভার দ্য অনলি কপিরাইটিং। সে কি করে? পৃথিবীতে আর কোনো কাজ সে করে না। দেখেন বেসিক প্যাকেজে আমি আছি, এই ভদ্রলোক বলতেছে কন্ট্যাক্ট মি বিফোর অর্ডারিং। আচ্ছা, ভালো কথা। বেস্ট ফর এ শর্ট কপি কনসাল্ট অন কারেন্ট কপি। কত ওয়ার্ডের ভিতরে? 100 ওয়ার্ড বলতে সর্বোচ্চ হয়তো কতটুকু হবে? এই যে ধরেন এই এতটুকু কথা বা এর ডবল। হ্যাঁ, ক্যারেক্টার না, এটা ওয়ার্ড। তো এই 100 ওয়ার্ড হইতে গেলে কতটুকু লাগবে? ধরেন সর্বোচ্চ এতটুকু লাগবে। এই 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 হচ্ছে হয়তো আপনার 100, তাই না? আরো বেশি হবে এইরকম, এই মোর অরলেস এরকমই হইতে পারে, তাই না? এই এতটুক কথা লেখার জন্য উনি দেখেন বুঝতেছেন, $50 মানে কত টাকা? তাহলে আইডিয়া আইডিয়া করতে পারতেছেন? এখন প্রশ্ন হলো যে কেন ইনি এত এই সামান্য কিছু লেখার জন্য এত চার্জ করতেছে, কেন? ওইটা তো থাকবেই, কপিরাইট ফ্রি তো ধরেন এআই দিয়ে করলেও সেটা কপিরাইট ফ্রি হবে। কিন্তু উনি কেন সামান্য এই যে 100 ওয়াটের জন্য এত চার্জ করতেছে? আমরা দেখি আর পাই কিনা। এই একটা দেখি, ইনি দেখেন ইনি 150 ওয়াটের জন্য নেবে $215, আরো বেশি। ও মাই গড। আচ্ছা, উনি কইতাছে যে কেমনে সম্ভব দিব মানুষ? এই যে দেখেন 4টা অর্ডার কিউইতে আছে, মানে কি, আর 598টা কি আছে? তাহলে ভাইয়েরা আমার, এই শুধুমাত্র আপনি যদি কপি রাইটিংটা ভালো করে শিখতে পারেন, আপনার লাইফ এখানেই সেট। তার মানে কি এই বিষয়টা কি লেস ইম্পর্টেন্ট না মোর ইম্পর্টেন্ট? আসলে তাই না, আমাদের কাছে প্রত্যেকটা টপিকই ইম্পর্টেন্ট। কিন্তু এখন লুক টু সি আপনারা কতটুকু এটা গ্র্যাব করতে পারতেছেন, অ্যাচিভ করতে পারতেছেন। হ্যাঁ, প্রিমিয়ামটা দেখেন 695, একটা ওয়ার্ডের জন্য $1 বেশি। আর তাও কি এটা কন্টেন্ট না, কপি রাইটিং। ওই যে দেখেন কি করবে, সেলস পেজের কাজ করবে, সেলস ফানেলের কাছে ল্যান্ডিং পেজে কাজ করবে। ল্যান্ডিং পেজ মানে এই যে এখানে কি লেখাটা হবে সে বলে দিবে, এইখানে কি লেখাটা হবে সে বলে দিবে, এইখানে কি লেখাটা হবে বলে দিবে। এরপরে দেখেন এইখানে কি লেখাটা হবে সে বলে দিবে। দিস ইজ কল্ড কপি রাইটিং। না না না, ও কিছুই সে করবে না, ও শুধু লিখে দিবে।